আজকাল বাড়ি ফিরতে আর ইচ্ছে করে না অমলের। বাড়ি ফিরলে সেই কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি আর মেয়েটার কাটাছেঁড়া মুখে প্রতিনিয়ত মৃত্যুর হাতছানি। অথচ মাসখানেক আগেও অবস্থা এমন ছিল না। অমলের মন পড়ে থাকতো বাড়িতে। কখন সন্ধ্যা হবে, বাড়ি যাবে মেয়েগুলোর কাছে এসে কেউ তার কাঁধ থেকে অফিসের ব্যাগটা নেবে, কেউ তার কপালে কোমরোনা ছুঁয়ে ঘাম মুছে দেবে, আবার কেউ এক গ্লাস জল এনে বাবাকে দিবে। রান্নাঘর থেকে পাওয়া যাবে তেলে ভাজার গন্ধ। গিন্নি রোজ সন্ধ্যাতে কিছু না কিছু বানিয়ে রাখবেই। সে অফিস থেকে ফেরার আগে তিন মেয়েকে পাশে বসিয়ে সে সাধারণ তেলেভাজা খেলেও যেন অমৃত মনে হতো অমলের। বড় মেয়ে ঈশানী হওয়ার পর অমল তার বন্ধুবান্ধব আড্ডা সব ছেড়ে দিল। এমনকি সামান্য চায়ের দোকানে বসে গল্পটুকু করতে ইচ্ছে যায়নি অমলের। হবেই বা কেন? অমলের চাঁদের টুকরো কন্যা যে ঘরে আছে, কোনো বাবা পারে তাকে অনেকক্ষণ না দেখে থাকতে? অফিসটুকু করতেও ইচ্ছে করতো না। কখন বাড়ি যাবে, মেয়েটাকে কোলে নিবে, তার আধহত বুলি শুনবে। আহারে সেসব দিন। এরপর আরও দুই মেয়ে, ইন্দ্রাণী আর শিবানী এলো। তিন মেয়ে তার কলিজার টুকরো। সবাই বলতো অমল হলো তো তিন মেয়ে, ওদের বিয়ে দিতে যে অমল নিঃস্ব হয়ে যাবে। শেষ বয়সে একটা সম্বলও হলো না অমলের। অমল সেসব কানেই নিত না। তার তিন মেয়ে যেন তার স্বর্গ। তিন রাজকন্যা তার শরীরের অংশ। ওরা কোনোভাবেই তার বোঝা নাই। তিন মেয়েকে সমান ভালোবাসলো যে মেয়ের মুখ থেকে সে প্রথম বাবা ডাক শুনেছিল। বাবা হওয়ার অনুভূতি ঠিক কী, যে মেয়ে জন্মের পর সে টের পেয়েছিল, সেই ঈশানী যেন একটু বেশি ভালোবাসার অমলের। অমলের চোখের মণি। আর সেই মেয়ের দিকে তাকাতে পারে না অমল। অমলের অমন সুন্দর চাঁদের গায়ে গ্রহণ লেগেছে। রোজকার মতো কলেজের পর টিউশনি শেষে বাড়ি ফিরছিল ঈশানী। তখন ভর সন্ধ্যা। রাস্তা ছিল নীরব নিস্তব্ধ। কারণ ওই সময়ে মুসলিমরা সব মসজিদে নামাজের জন্য ঢুকে। তাছাড়া তাদের মম্ফল শহরে মানুষজন এমনিতে খুব বেশি নয়, তাই এলাকাতে তো নয়ই। বড় রাস্তা পার হয়ে সরু যে গলিটা পড়ে বাড়ি আসার রাস্তায়, ওইখানটা ফাঁকাই থাকে সন্ধ্যার সময়। ঈশানীর ভয় করে না এক আসতে। কেন করবে? নিজের বাড়ি এখানে, ছোট থেকে তো এখানেই বেড়ে ওঠা, কিসের ভয়? তবে প্রায় তার মা অরুণা দেবী যায় মেয়েকে এগিয়ে আনতে। ঈশানী মানা করে, তবুও যায়। সেদিন সন্ধ্যায় ছোট মেয়ে শিবানীর ভীষণ জ্বর হয়, অরুণা যেতে পারেনি। একাই ফিরছিল ঈশানী। গলির মুখে দাঁড়িয়েছিল ও পাড়ার ৫-৬টা বকাটে ছেলে, নেশাক্ত অবস্থায় মাতাল হয়ে। তাদের চোখ পড়ে ঈশানীর দিকে। জংলা মতো জায়গাটাতে বেশি দূর নয় সেখান থেকে। মানুষ দূরে থাক, কুকুরের ছানাগুলো আর কোনো প্রাণীয়ে সেখানে যায় না তেমন। পুলিশ যখন ঈশানীকে খুঁজে পেয়ে হাসপাতালে পাঠায়, তখন প্রায় রাত ২টো বাজে। থানার একটা কাঠের সরু বেঞ্চে অমর বসেছিল জবুথবু হয়ে। অরুণা জ্ঞান হারিয়েছিল, তাই তাকে থানায় আনা হয়নি। ইন্দ্রাণী আর শিবানী ছিল বাড়িতে মায়ের কাছে। পুলিশ এসে অমলকে জানায় তাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, এক্ষুনি। অমলের তখন মনে হচ্ছিল তার মৃত্যুদণ্ড তার সামনে। তাকে নিয়ে যেতে হয়েছে অনন্ত মহাকাল। এরপর সেই রক্তাক্ত মুখ, শরীর, হাসপাতালে ফিনাইলের তীব্র গন্ধ, অরুণার আহাজারি, ভারী বাতাস, পুলিশের ঝামেলা, সব মিলিয়ে নরকতুল্য এক জীবন। অমলের মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করতে। এলাকার সবাই সব জেনে গেছে। অমল অফিসে যাওয়ার সময় কিংবা আসার সময় পাড়ার চায়ের দোকান থেকে আধবুড়ো হোক বা উঠতি বয়সের ছেলেগুলো তাকে ডেকে জোরে জোরে বলতো, মেয়ের অবস্থা এখন কি, কত শুকিয়েছে। অমল বোঝে এই মানুষরূপী অসভ্যগুলো আসলে তার মেয়ের খোঁজ নিতে নয়, বরং হাস্যকর তৈরি করার জন্য এসব বলে। সে চলে যাওয়ার পর কম হাসাহাসি তারা যে করে না, এটা সে ভালো করেই জানে। অমল কানে নেয় না ওদের কথা। আজকাল তার কি যেন হয়েছে। কানে কম শুনে, চোখে কম দেখে। ভাগ্যের চোখে কম দেখে, না হলে ওই কাটাছেঁড়া মুখটা কিভাবে সহ্য করত। হাত পা ঠান্ডা হয়ে আসে তার। মৃত্যু যেন তাকে ডাকে হাত বাড়িয়ে। শুধু আত্মহত্যা করতে পারে না, কারণ সে চলে গেলে এই পরিবারটার কি হবে? মেয়েগুলোকে নিয়ে অরুণা যাবে কোথায়? প্রতিদিনের মতো বাড়ি ফিরে অমল কিছুটা অবাক হয়। আজ বাড়িতে কান্নাকাটি, চিৎকার, হুলস্থুল নেই। কেমন যেন চুপচাপ পরিবেশ। অমল ঘরে ঢুকে, হাতে ডজনখানেক পাকা কলা। টেবিলে ওগুলো রেখে ঘোলাটে চোখে তাকায় বসার ঘরের দিকে। অরুণাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে কোনো এক চাপা উত্তেজনার নিকে তাকিয়ে আছে টিভির দিকে। ইন্দ্রাণী আর শিবানী মায়ের কাছে বসে আছে। তারা কি এমন দেখেছে টিভিতে? অমল কৌতূহলে উকি দেয়। অমলকে দেখে দুই মেয়ে ছুটে আসে। বাবাকে দুইজন দুপাশে থেকে চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে। অমল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। অরুণা দৌড়ে আসে। আজকের খবর দেখেছ? অরুণার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে। কি এমন খবর এত খুশি হওয়ার মতো?
তাও আবার এই সময় কী খবর? ওরা হড়বড় করে বলতে থাকে, কমিশনারের ছেলের যে বন্ধুগুলো, যে জানোয়ারগুলো, বাচ্চাগুলো আমার ফুলের মতো মেয়েটার জীবন নরক বানিয়ে দিয়েছে এবং যাদের বিরুদ্ধে কোনো কেস থানায় নিচ্ছে না তাদের মধ্যে দুজনকে আজকে পাওয়া গেছে মৃত অবস্থায়। অমল ভুরু কুঁচকে বলল, তাই নাকি? তুমি নিশ্চিত? হ্যাঁ, দেখোই না, সবাই ধারণা করছে ওদের নাকি পিচাস মেরেছে। কি বললে? পিচাস? পিচাস বলে কিছু নেই। উফ, তুমি দেখোই না, ওদের যেভাবে মারা হয়েছে ওটা কোনো মানুষের কাজ হতে পারে না। প্রথমে সাঁড়াশি দিয়ে হাতে পায়ে আঙুলের নখ উপচে ফেলা হয়েছে, চোখ খুবলে তোলা হয়েছে নখ কাটার মেশিন দিয়ে, এরপর গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়া হয়েছে, তলপেটে সিগারেটে অসংখ্য স্যাকা কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, এরপর উল্টো করে ঝুলিয়ে ততক্ষণাৎ ব্রেড দিয়ে শরীরে আঘাত করছে যতক্ষণ না মারা যায়। তুমি বলো, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? অমল ক্লান্ত চোখে চশমা লাগিয়ে টিভির দিকে তাকিয়ে থাকে। সংবাদ পাঠিকা এখনও রগরগে বর্ণনা দিয়ে যাচ্ছেন। স্থানীয় সবার ধারণা ওদের মানুষ নয়, বরং পিচাস মেরেছে। মেয়ে দুটো এখনও কেঁদে যাচ্ছে। ও না মাটিতে বসে বিলাপ করছে আর বলছে, ঠাকুর আছে গো, ঠাকুর আছে। তোদের যতই ক্ষমতা থাকুক, ঠাকুরের উপর কোনো ক্ষমতা নেই। ভগবান, তুমি বাকি জানোয়ারগুলোকেও এভাবে শাস্তি দিও। অমল একাই ঢোকে ঈশানীর ঘরে। কুকড়ে বসে আছে মেয়েটা, বাবাকে থেকে আরও কুকড়ে যায়। অমল ঘরের আলো জ্বালাতে গেলে ঈশানী চিৎকার করে বলে, বাবা, আলো জ্বলো না, দয়া করে আলো জ্বলো না, আমার এই মুখ তোমাকে দেখাতে পারবো না। অমল ছোট্ট একটা হাসি দিয়ে মেয়ের কাছে এসে বলে, তার হাতের উপর হাত রাখতে গেলে হাত সরিয়ে নেয় ঈশানী। আমার অপবিত্র শরীর তুমি ছুঁয়ে দিও না বাবা, দয়া করে চলে যাও এখান থেকে, আমার নিজেরই নিজেকে ঘৃণা লাগে বাবা। অমল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা মায়ের কাছে সন্তান কখনো অপবিত্র হয় না মা, অপবিত্র তো ওরা, তো ওদের শরীর মন নোংরা কলুষিত, তুই অপবিত্র না। ঈশানী মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে। অমল তার কাছে এসে দাঁড়িয়ে মাথায় হাত রেখে। ঈশানী ফুপিয়ে ওঠে, দম বন্ধ হয়ে আসে তার মাঝে মাঝে। এভাবে নিজেকে লুকিয়ে রাখিস না, বাইরের জগৎ ততক্ষণ সুন্দর যতক্ষণ তুই উপভোগ করতে পারবি। বাইরে আয়, দেখ, জীবন অদ্ভুত রকম সুন্দর। আমি কোথাও যাব না বাবা, ওরা সবাই কীভাবে তাকায় আমার দিকে, আমার মরে যেতে ইচ্ছে করে। ওদের চোখ ওরা তাকাবে, তোর পা তুই হাঁটবি। বাবা আছে তো মা? বাবা, বাবা, বাবা ডাক মা, চিৎকার করে বাবাকে ডাক। কেউ তোর চিৎকার শুনে এগিয়ে না আসলেও তোর বাবা ঠিক আসবে, আমি আছি না? ঈশানী দুই হাতে বাবাকে জড়িয়ে ধরে। অমল পরম যত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। কেন যেন অদ্ভুত একটা শান্তি হচ্ছে তার। অমল, এই অমল। পাড়ার এক বড় দাদা অসিতের ডাকে অমল থামে। সে জানে এখন অসিত কি বলবে, মেয়ের ক্ষত শুকিয়েছে কি না, মেয়ে এখন কেমন আছে, খোঁজ নেওয়ার নামে কিছুক্ষণ অসভ্যতা করবে সে। অনিচ্ছের সত্ত্বেও অমল দাঁড়ায়, কারণ সে না দাঁড়ালে তার মেয়েকে নিয়ে কুৎসা রটনা হবে এলাকায়, বলা হবে মেয়েরও সাওয়াই ছিল, মেয়ের পরিচিত ছিল ইত্যাদি। নোংরা কথা বাতাসের আগে ছড়িয়ে যায়। বলো অসিতদা। অসিত এদিক ওদিক তাকে গলা নামিয়ে ফিসফিস করে বলল, খবর পেয়েছ অমল? এলাকায় তো একটা পিচাস ঘুরছে, মুখে মুখে ছড়িয়ে গেছে তার নাম। অমল অবাক হয়ে বলল, কি বলছো এসব, পিশাচ? আরে হ্যাঁ, গত 4 দিন আগে দুইটা ছেলেকে কিভাবে নৃশংসভাবে মারা হলো তুমি জানো? খবর দেখনি? অমল ক্ষীণ গেলে বলে, হ্যাঁ দেখেছি। আজ তো ঘটনা আরও ভয়াবহ। আজ আবার কী হয়েছে? ধুর, তুমি তো দেখি কোনো খবরই রাখো না। মনে মনে প্রতিটা দোকানে খবর দেখাচ্ছে আজ আরও দুইটা ছেলেকে ওইভাবে মারা হয়েছে। তবে এবার আরও দুর্বিষহ। প্রচণ্ড কষ্ট দিয়ে মারার পরও ক্ষোভ মেটেনি পিচাসের। আগুন দিয়ে জ্বালিয়ে দিছে শরীরের নিচ, যতক্ষণ কষ্ট দেওয়া যায় দিয়েছে। সবাই নিশ্চিত এই কাজ কোনো মানুষের না, অতি প্রাকৃতিক কিছুর। আতকে ওঠে অমল, সত্যি অসিদ্ধা? তবে আর বলছি কি, কারো যেন ভয়াবহ রাগ ছেলেগুলোর ওপর, যেমন তোমার রাগ না? ওদের গোপনাঙ্গ কাটা হয়েছে ভোঁতা নীল কাটার দিয়ে, ওটা পাওয়া গেছে ঘটনাস্থলে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লাশ। আমার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে, তার চোখে মুখে উৎকণ্ঠতা। এগুলো তোমাকে কেন বলছি তুমি জানো অমল? কেন? অসিতের গলার স্বর আরও নামিয়ে বলো, গতদিনের মতো এই দুটো ছেলেও তোমার মেয়ের কেসে জড়িত। সবাই কমিশনারের ছেলের বন্ধু। কমিশনারের ছেলেও নাকি ছিল ঘটনার দিন। এই জন্য তুমি এত দৌড়দৌড়ি করেও থানার ডায়েরি করতে পারছিলে না। করলেও পুলিশের মধ্যে কোনো তৎপরতা নেই তাদের গ্রেপ্তার করবে। ওরা টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে। কিন্তু দেখো ভগবানের কি লীলা, ঠিকই শাস্তি পেল ওরা। জেলে ঢুকলে হয়তো টাকা খাইয়ে কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে পেয়ে যেত, বেশি শাস্তি পেত না। কিন্তু এখন যেখানে তাদের পাঠানো হয়েছে আর কোনোদিন ফিরতে পারবে না। অসভ্য, করার উচিত শিক্ষা পেয়েছে। তবে আমি শুধু ভাবছি এই কাজ যে করছে সে কি আসলেই মানুষ নাকি সত্যি পিশাচ?
অমল কাঁপা কাঁপা গলা বলল, যে করেছে ভগবান যেন তার ভালো করা। এরকম পিশাচ ঘরে ঘরে জন্ম নিক। অসিত অমলের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলছো, যাও, ঘরে যাও। যাও অমল, তোমাকে খুব ক্লান্ত লাগছে, মেয়েকে সময় দাও। এখন তোমাদের অনেক সময় দিতে হবে ওকে এই ট্রমা থেকে বের হওয়ার জন্য। অমল ছোট্ট করে মাথা নেড়ে বাড়ির পথে পা বাড়ায়। রাত 12টা। মেয়েকে নিয়ে হাঁটতে বেরোচ্ছে অমল। দিনের বেলা মেয়েটা বের হতে চায় না। লোক সমাজে মুখ দেখাতে পারবে নাকি সে সময় কোনো সময়। কিন্তু বাড়ির মধ্যে থাকতে থাকতে মেয়েটার দম বন্ধ হয়ে আসছিল। এভাবে চলতে থাকলে তো সে পাগল হয়ে যাবে। অমল মেয়েটার হাত ধরে আছে। মেয়েটাকে আজ অনেক দিন পর কিছুটা ফুরফুরে লাগছে এবং কিছুক্ষণ পর পর কেমন কেঁপে উঠছিল সে। অমল মেয়ের হাত শক্ত করে চেপে ধরে, যাতে সে বোঝে তার বাবা আছে তার সাথে। তার কোনো ভয় নেই এই ভরসার হাত পাশে থাকলে। বাবা, বলো মা, আমার খুব আনন্দ হচ্ছে বাবা, অনাবিল আনন্দ হচ্ছে। ইচ্ছে করছে সেই ছোট্টবেলার মতো তোমার কাঁধে উঠে ঘুরে বেড়াতে। বাবা, কেন বড় হয়ে গেলাম? অমল দেখলো মেয়েটার চোখ জল ভর্তি হয়ে উঠেছে। অমল মৃদু হেসে বলল, এখন পাটকাঠির মতো শরীর তোর, আমি তো এখনো তোকে কাঁধে নিয়ে ঘুরতে পারি, উঠবি নাকি? ঈশানীর সাথে সাথে হো হো করে হেসে দেয়। ফাঁকা রাস্তায় সেই হাসির প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আবার। অমলের এত ভালো লাগে, মনে হচ্ছে মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই। বাবা, বলো, তোমাকে একটা কথা বলতে চাই আমি। অমল দাঁড়িয়ে পড়ল। মেয়ের দিকে তাকায় শান্তভাবে। ঈশানী মাথা নিচু করে রাখে। তোর সব কথা শোনার জন্যই তো আজ তোকে নিয়ে বেরোছি। বল না, কি বলবি? ঈশানী ঢোক চাপে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। চোখে মুখে অসত্য ফুটে উঠছে। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল জানো বাবা? অমল ঈষৎ কেঁপে ওঠে। হতবাক হয়ে যায় সে। আমি তাদের হাতে পায়ে ধরি জীবন ভিক্ষা চাই। আমি জানি আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তো বেঁচে থেকেও মৃত। তবে বিশ্বাস করো বাবা, ওই মুহূর্তে আমার বাঁচতে ইচ্ছে করছিল খুব। মরতে ভয় পাচ্ছিলাম বাবা, খুব ভয়। আর হ্যাঁ, ওরা খুব দয়ালু, আমাকে বাঁচিয়ে দিল। তবে একটা শর্তে। কি শর্তে? ঈশানী কিছুটা দূরে যেয়ে দাঁড়ায়। এখন সে যা বলবে বাবার সামনে তা বলা অসম্ভব। তবুও সে বলবে। কেন বলবে সে জানে না। কি হলো বল? পাশে একটা কঞ্চি ছিল বাবা। ওদের মধ্যে নেতা শ্রেণীর যে ছিল, ওটা সে হাতে তুলে নেয়। বাবা, ও বাবা, আমার না খুব কষ্ট হয়েছিল বাবা। ঈশানী রাস্তাতে বসে পড়ে হাঁটু গেড়ে। অমলের শরীর ভয়াবহভাবে কাঁপতে থাকে। কোনো বাবার পক্ষে এই কথা সহ্য করা সম্ভব না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। ওঠ মা, আমার হাত ধরে ওঠ। বাবা, আমি জানি না কে বা কারা ওদেরকে শেষ করে করে দিচ্ছে ওভাবে। আদৌ আমার ঘটনার জন্য নাকি অন্য কোনো কারণে আছে ওদের মরার পিছনে, আমি তাও জানি না। তবুও আমি খুব খুশি বাবা। তবে আমি এখনও ওই নেতা মানে ওই শুয়োরের বাচ্চার শাস্তি চাই, আরও ভয়ঙ্করভাবে। ওকে যেন একটু একটু করে মার হয়, অনেক কষ্ট দিয়ে। তাহলে আমি পরিপূর্ণ শাস্তি পাবো বাবা। অমলমের মাথায় হাত রেখে, ভগবান চাইলে অবশ্যই সে শাস্তি পাবে মা, অবশ্যই পাবে। কে ওখানে, কে ওখানে, কে ওখানে বলে হঠাৎ মুখে টর্চের তীব্র আলো পড়ায় অমল আর ঈশানী দুজনে বিরক্ত হয়ে তাকায়। হাত দিয়ে মুখ ঢাকে তারা। পুলিশের দুজন কনস্টেবলকে দেখে অবাক হয় তারা। এত রাতে পুলিশ এখানে কেন? এত রাতে এখানে কি করছেন আপনারা? কি পরিচয় আপনাদের? ঈশানী ভয়ে ভয়ে বাবার পিছনে লুকায়। অমল হালকা হেসে বলে, বাপ বেরিতে একটু হাওয়া খেতে বেরোছি রাস্তায়, তাও নিষিদ্ধ নাকি? কনস্টেবল কিছুটা ইতস্তত করে বলল, জায়গাটা ভালো না, বাড়ি চলে যান। এলাকার উপর নির্দেশ আছে এলাকা পাহারা দিতে। কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? এক সপ্তাহে দুজোড়া খুন, তাও এমন নৃশংসভাবে। কমিশনার চিন্তায় আছে তার ছেলেকে নিয়ে, এই জন্য এই ব্যবস্থা। অমল স্লান হেসে বলল, তাই নাকি? তার ছেলেকে নিয়ে ভয় পাচ্ছে কেন? আর তো কেউ ভয় পাচ্ছে না। তবে কি তার ছেলে কোনো অনৈতিক কাজ করছে? কনস্টেবল থমথমে মুখে বলল, এত কথা আপনাকে কেন বলবো? বাড়ি যান, ভালোই ভালোই। ঈশানী বাবার শার্ট ধরে টানতে থাকে। অমল একটা ছোট্ট শ্বাস ফেলে মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটতে থাকে মেয়েকে নিয়ে। আমাকে ছাড়ুন। দেখুন, আমি জানি না আপনার সাথে আমার কি শত্রুতা। আমাকে কেন মারতে চান আপনি? আমার বন্ধুদের মনে হয় আপনিই মেরেছেন। লোকটা কালো, একটা আলখাল্লা পরা। কমিশনের একমাত্র ছেলে। অর্জুন ভীত চোখে তাকানো তার দিকে। লোকটাকে দেখা যাচ্ছে না, চেনা তো দূরের কথা। তার হাতে একটা রড, মুখও ঢাকা, চোখ বাঁধে। দেখুন, আর এক পা আগাবেন না। আমি আপনাকে অনেক টাকা দিব, অনেক। আমার বাবার অনেক টাকা, আজীবন বসে খেতে পারবেন। লোকটা যেন শুনতেই পাচ্ছে না অর্জুনের কথা। অর্জুন হঠাৎ একটা পাথর নিক্ষেপ করে তার দিকে। লোকটার গায়ে লাগলো যেন কিছুই হয় না। তবে কি সে সত্যি সেই পিশাচ? মানুষ নয়। অর্জুন চিৎকার করতে করতে পিছোতে থাকে। হঠাৎ একটা ইটের টুকরো পা ভেতে অর্জুন নিচে পড়ে যায়। লোকটাকে অনেক কাছে চলে এসেছে তার।
বাঁচার জন্য শেষবারের মতো নিজের শক্তি প্রয়োগ করতে চায় অর্জুন, পারে না। লোকটা তার হাতের উপর রড দিয়ে সমানে আঘাত করতে থাকে। অর্জুন আর্তনাদ করতে থাকে যন্ত্রণায়। লোকটা একটা কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে তার, যাতে সে চিৎকার করতে না পারে। মুখ ঢাকা থাকলেও অর্জুন বোঝে সে হাসছে, ভয়ঙ্কর সেই হাসি। অর্জুনের মনে হলো এ যেন সাক্ষাৎ তার জম দাঁড়িয়ে তার সামনে। অপদার্থের দল, তোমরা থাকতে এই কাজ হয় কিভাবে? তোমাদের কি আমি দায়িত্ব দেইনি? এতগুলো কনস্টেবল মিলে একজনকে ধরতে পারলে না? এখন লাশ নিয়ে এসেছো তুমি। কি জবাব দিব এখন কমিশনকে আমরা? স্যার, আমরা কি সন্দেহজনক কাউকে পাইনি? আমাদের কি দোষ? চিৎকার করে উঠে ওসি সাদিক। দুশ্চিন্তায় চোখ মুখ লাল হয়েছে তার। প্রতিমন্ত্রীর অর্ডার ছিল তার উপর এই কাজের। এখন সে কি জবাব দেবে? উফ, আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। এই, কিভাবে মারা হয়েছে ওকে? কি জানতে পেরেছ? স্যার, এমন নিষ্ঠুরের সাথে কাউকে খুন করতে আমাদের এই চাকরি জীবনে কাউকে দেখিনি। কি বীভৎস নাটক না করে খুলে বলো, কিভাবে কি করছে ঘাতক? স্যার, হাতে পায়ে শরীরে অসংখ্য মারের দাগ, রড দিয়ে জায়গায় জায়গায় পোড়ানো হয়েছে, মাংস খোবলানো, বহুতা কিছু দিয়ে চোখ উপড়ে ফেলাইছে, জিভ কাটা ছিল স্যার, দুই কানের লতিতে সুচবিদ্ধ করা ছিল অসংখ্য, বুক থেকে পেট পর্যন্ত কাটা, সম্ভবত হৃৎপিণ্ড খুবলে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত না করলে বলা যাবে না স্যার। কোমর থেকে নিচ পর্যন্ত পোড়ানো। তবে স্যার, পোড়ানোর আগে যা যা করা হয়েছে তা ছিল সবচেয়ে বেশি দুর্বিষহ। কি করা হয়েছে বলছো না কেন? স্যার, দুই পা ফাঁক করে টেনে ছেঁড়া হয়েছে। এই যেন কোনো দৈত্যের কাজ। সত্যি পিচাস মনে হচ্ছে স্যার। সাধারণ মানুষ এই কাজ করতে পারে না। তোমার মাথা শিট ম্যান। এখন আমি কি করব? আমার চাকরি নিয়ে তো টানাটানি লাগবে। অন্তত ঘাতককে তো খুঁজে বের করতে হবে। স্যার, একটা কথা বলবো? ওসি রাগান্বিত চোখে ইন্সপেক্টর বদরুলের দিকে তাকায়। স্যার, পিচাস বলে কি সত্যি কিছু নেই? তার মানে? স্যার, আসলে আপনাকে একটা কথা বলা হয়নি। যেখানে যেখানে মাংস খোবলানো ছিল ওখানে ওখানে ঘাতকের দাঁতের দাগও পাওয়া গেছে। কোনো মানুষ কি অন্য মানুষের মাংসে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়তে পারে? ওসি দাঁত চেপে চেপে বলল, বদরুল, তুমি কি ওদের মতো বোকার স্বর্গে বাস করছো? পিশাচ বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে স্যার, পিচাস বলে কিছু আছে। সবাই চমকে ওঠে একযোগে তাকায় বাইরের দিকে। এত রাতে থানায় কে আসে সে? তাকাতে থমকে যায় সবাই। বিশাল কালো আলখাল্লা, ঠোঁটের কোণে রক্তের দাগ, হাতে বিশাল বড় একটা রড, চোখে রক্ত মতো লাল। কি ভয়ানক সেই দৃশ্য! কে আপনি? কে আপনি? লোকটা একগাল হেসে বলল, স্যার, আমি পিচাস, আপনারা যাকে হন্যে হয়ে খুঁজছেন। ওসি স্তম্ভিত হয়ে বদরুলের দিকে তাকাতে বদরুল কনস্টেবলকে নির্দেশ দেয়, এক্ষুনি অ্যারেস্ট করো, এক্ষুনি। স্যার, আস্তে আস্তে, আমি ধরা দেওয়ার জন্য এসেছি। আমি ধরা না দিতে চাইলেও আপনারা আমাকে ধরতে পারতেন না কোনো দিন, তাই এতটা ব্যস্ত হবে না। অ্যারেস্ট করা হয় তাকে সাথে সাথে, কিন্তু লোকটার মুখে হাসি লেগেই আছে। সে যেন খুব শান্তি পাচ্ছে। ওসি ধীর পায়ে হেঁটে লোকটার কাছে যে দাঁড়ালো। বদরুল আসে, কে তুমি? কেন করলে এই কাজ? কিসের এত রাগ ছিল তোমার এই ছেলেগুলোর ওপর? বদরুল হঠাৎ চমকে উঠে লোকটার দিকে তাকিয়ে বলল, এই, তোমায় খুব চেনা চেনা লাগছে আমার। কোথায় যেন দেখেছি তোমাকে। লোকটা নিঃশব্দে হাসে, কিছু বলে না। আচমকা বদরুল চিৎকার করে বলে, আরে, তুমি তো সেই লোক যে তার মেয়ের কেসের শাস্তি দেওয়ার জন্য কত ঘুরছো এখান থেকে। তুমি এই কাজ? অমন মুচকি হেসে বলল, আমার কাজ শেষ স্যার। আমি নিজে হাতে আমার মেয়েকে বেঁচে থাকতেও যারা মরণ যন্ত্রণা দিয়েছে তাদের নিজে হাতে শেষ করে দিয়েছি। অসহ্য যন্ত্রণা দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি তাদের। আমার আর কোনো আফসোস নেই। আপনারা আমাকে ফাঁসি দিলেও দিতে পারেন। কেন আইন নিজের হাতে তুলে নিলে? অমল বিকট শব্দে হাসতে হাসতে বলে, আইন? আইন শেখান আমাকে স্যার। আইনের পোশাক পরে আপনারা দিয়েছেন আইনের মূল্য। আমার আর ভয় নেই। মেয়েদের আর তাদের মাকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছি। কেউ তাদের ছুঁতে পারবে না, আমি এবার নিশ্চিত। আর হ্যাঁ, পৃথিবীতে যতবার মানুষরূপী ওই জানোয়ারগুলো জন্মাবে, মেয়েদের সর্বনাশ করবে, ততবার মেয়েগুলোর বাবারূপী এই ঘাতক পিশাচ জন্মাবে। আপনারা পারলে আটকাবেন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবাই, শুধু অমল বাদে। আজ তার আনন্দের রাত, গর্বের রাত। সে কেন মাথা নিচু করবে? তার তো মাথা থাকবে সুমন্নত। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।